আইএলস রিডিংয়ে মাল্টিপল চয়েস খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন প্যাটার্ন, কারণ এটা আপনার পরীক্ষায় আসবেই। এখন নর্মালি আইএলস রিডিংয়ের ক্ষেত্রে যেটা ঘটে থাকে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস আসলে 4টা আনসার চয়েস থাকে, সেখান থেকে আপনার একটা সিলেক্ট করে দিতে হয়। লাস্ট 10 to 12 ইয়ার্স আই বিন টিচিং আইএলস, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব, কিছু গল্প শেয়ার করব এবং আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যে সরাসরি একটা কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটা দেখাবো। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দেন প্লিজ সাবস্ক্রাইব, আদারওয়াইজ সাবস্ক্রাইবার অলরেডি আপনি হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস। আমার একটাই থিম, আইএলস ইজ ইজি। আইএলসকে খুবই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা, কারণ আপনাদের লাইফে অনেক রেসপন্সিবিলিটি, অনেক কাজ আছে। এটা নিয়ে সারা বছর পড়ে থাকার মতো সুযোগ নেই। খুবই অল্প সময়ে ইফেক্টিভলি আমরা কীভাবে প্রিপারেশন নিতে পারি সেটা নিয়ে কাজ করে যাচ্ছি। এবার চলে আসি আইএলস রিডিংয়ের ক্ষেত্রে মাল্টিপল চয়েস। একটা প্রশ্ন থাকবে, তো প্রশ্নের লেন্থ, ওয়ার্ড লেন্থ কেমন হতে পারে? 8-10 ওয়ার্ড, 6-7 ওয়ার্ড, কিছু ক্ষেত্রে 12 থেকে 15 ওয়ার্ড পর্যন্ত চলে যেতে পারে। সেই ওয়ার্ডের ক্ষেত্রে আপনার কি করতে হবে? এইবার এই কোয়েশ্চেনটা আপনার পরে বুঝতে হবে। মাথায় রাখবেন, কোয়েশ্চেনে যদি কোনো নাউন থাকে সেটাতে বিশেষ মনোযোগ দিবেন। কোয়েশ্চেনে যদি কোনো নাম্বার ফিগার থাকে সেটাতে বিশেষ মনোযোগ দিবেন। কোয়েশ্চেনে যদি কোনো এক্সাম্পল থাকে, ইটিসি টাইপের কোনো ওয়ার্ড থাকে সেটাতে বিশেষ মনোযোগ দিবেন। কোয়েশ্চেনের সাবজেক্টটা কি এবং কোয়েশ্চেনের অবজেক্টটা কি, এই দুটো কি সেম কিনা নাকি আলাদা আলাদা, এই কয়েকটা ফ্যাক্টরে মনোযোগ দিবেন কোয়েশ্চেনটাকে বোঝার সময়। আচ্ছা, দিলেন। তারপর এবার আনসার চয়েসে চলে আসেন। 4টা আনসার চয়েসের ভিতরে দেখবেন 2টা খুব ক্লোজ, কাছাকাছি। মূলত 99.99% ক্ষেত্রে আনসার ওই 2টার মধ্যে যে কোনো একটা হবে। এখন এটা জাস্ট আমাদের গেস করার পালা, এখানে আমরা কোনো কিছু ফিক্সড করব না। তবে আপনি প্যাসেজে যাওয়ার আগেই কোয়েশ্চেনটা ভালো করে পড়ার পর আগে আপনি 4টা যে আনসার চয়েস আছে ওই 4টা দেখবেন। সেইখান থেকে কোন 2টা খুবই ক্লোজ ওই 2টাকে আগে মার্কিং করে নেবেন যে এই 2টা খুবই ক্লোজ, তার মানে আনসার এই 2টার ভিতরে হওয়ার সম্ভাবনা, বাকি 2টা না হওয়ার সম্ভাবনা বেশি। এবার আপনি চলে যান প্যাসেজে। তো ওই যে কয়েকটা জিনিস বলেছি, যে নাম্বার ফিগার থাকলে, কোনো নাম থাকলে, কোনো সাল থাকলে, এটসেট্রা টাইপের কিছু থাকলে, সাবজেক্ট অবজেক্ট সেম কিনা, এই ইনফরমেশনগুলো মাথায় রেখে এবার আপনি প্যাসেজে যে খোঁজা শুরু করেন এই তথ্যটা কোথায় আছে। দ্যাট ইজ দ্য প্রসেস ইজ বিং কল্ড স্কিমিং। এই প্রসেসকে বলা হয় স্কিমিং। আপনি খুঁজে যেখানে পাবেন এইবার এই তথ্য ম্যাচ করেন, দেখেন কোন আনসার চয়েসটা এখানে কিভাবে দেওয়া আছে। এখন কথা হচ্ছে, প্রশ্নটা যেভাবে দেওয়া আছে, দ্যাট মিনস প্রশ্নের সেন্টেন্স যে অ্যারেঞ্জমেন্টটা, সেইভাবে হুবহু রিডিং প্যাসেজে আপনি পাবেন না। বাই দ্য ওয়ে, আপনাকে যে আনসার চয়েস দেওয়া আছে এইটাও আপনি হুবহু রিডিং প্যাসেজে পাবেন না। এটাকে প্যারাফ্রেজিং করা হবে, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে বলা হবে, ট্রান্সফরমেশনের ব্যবহার এখানে করা হবে। সুতরাং আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে হুবহু আমি এটা পাবো না, এবং না পেলে মাথা গরম করা যাবে না। আপনাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে, যেটাকে কিভাবে ঘুরিয়ে আসতে পারে, কিভাবে চেঞ্জ করে দিতে পারে, এই জিনিসগুলো মাথায় রেখে তাহলে খুঁজতে হবে, আপনার জন্য ইজি হবে। এইভাবে হচ্ছে আপনার একটা রিডিং প্যাসেজ সলভ করতে হবে। তো এবার চলুন নিয়ে যাই আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে। তবে তার আগে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনার যদি মক টেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে, আপনি যদি আপনার নিজেকে যাচাই করতে চাচ্ছেন, লাইন বাই লাইন অ্যাসেসমেন্ট চাচ্ছেন, যে স্পিকিং রাইটিংয়ে বিশেষ করে, এবং ফুল টেস্টের আপনার কি অবস্থা জানতে চাচ্ছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় আছে। আর যদি আপনার বেসিক ইংলিশ নিয়ে প্রবলেম থাকে, ইউ ক্যান জয়েন মাই ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ, ওগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন নিয়ে যাই আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি কিভাবে আপনি মাল্টিপল চয়েস সলভ করবেন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা আইএলস রিডিংয়ের যে কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাল্টিপল চয়েস। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের যেটা হবে, 4টা অপশন দেওয়া থাকবে, আনসার চয়েস 4টা। তো এটা আমরা জানি, এতদিন ধরে যে রিডিংয়ের ক্লাসগুলো করছি, উই হ্যাভ দ্য আইডিয়া দ্যাট রিডিংয়ে টাইমটা আমার অনেক মূল্যবান একটা ইস্যু হয়ে দাঁড়ায়। অল্প সময়ের ভিতরে কিভাবে আমি আনসারগুলো সলভ করতে পারি এবং দ্রুত সঠিক আনসার খুঁজে পেতে পারি, সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তার ভিতরে আজকে আমরা আলোচনা করব মাল্টিপল চয়েস। তো দেখতেই পাচ্ছেন যে দিস ইজ ইউর কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি, কি বলছে। হু রোট নোবেল অ্যাবাউট আ জায়ান্ট স্কুইড? জায়ান্ট স্কুইড মানে দৈত্যাকৃতি একটা স্কুইড নিয়ে নোবেল কে লিখেছিলেন? হু রোট, তার মানে পাস্ট টেন্স, লিখেছিলেন নোবেল অ্যাবাউট আ জায়ান্ট স্কুইড। এখানে আমার কয়েকটা জিনিস মার্ক করার মতো, সেটা হচ্ছে যে হু, এটা একটা বিষয়। তারপরে হচ্ছে রোড আর নোবেল, এটা আরেকটা বিষয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি,
অ্যাবাউট জায়ান্ট স্কুইড। তাহলে এই তিনটা বিষয়, হু কি লিখেছিলেন, একটা নোবেল লিখেছিলেন, আরেকটা হচ্ছে কি বিষয়, জায়ান্ট স্কুইড রিলেটেড। তো এই তিনটা বিষয় মাথায় রেখে আমাকে কিন্তু খুঁজতে হবে আনসারটা। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখুন আমার এখানে 4 জন রাইটারের নাম দেওয়া আছে, 4টাই প্রপার নাউন। এখন মজার বিষয় হচ্ছে আমি আপনাকে একটু বলি যে এই 4টা থেকে যে কোনো একটা নাম যেমন হবে, খেয়াল করে দেখবেন রিডিং প্যাসেজে আপনার এখানকার 2 জনের নামই উল্লেখ নেই, বা একজনের কোনো নামই রিডিং প্যাসেজে কোথাও উল্লেখ নেই। 2 জন বা 3 জনের উল্লেখ থাকবে, 1 জন বা 2 জনের থাকবেই না। সেই 2 জনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করবে, এটাই হচ্ছে তাদের কাজ। এখন আমরা প্রথমে দেখে নিলাম এমিলি অলডার, স্টেফেন কিং, তারপরে হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন এবং জুলস বার্ন। এই হচ্ছে 4 জন। তাহলে আমাকে দেখতে হবে যে কোথায় আপনার জায়ান্ট স্কুইড নিয়ে নোবেল লেখা হয়েছে, তো সেই অনুযায়ী আমাকে খুঁজতে হবে। ওকে, সো লেটস স্টার্ট, আমরা আলোচনা শুরু করি। তো আমরা প্রথমে যেটা দেখব যে আপনার হচ্ছে কি বলে নোবেল, আর নোবেল অ্যাবাউট আ জায়ান্ট স্কুইড। তো এই আলোচনাগুলো আমরা যদি এখান থেকে দেখতে থাকি, সি মনস্টার্স অফ লেজেন্ড, তারপরে হচ্ছে কনসার্ন মাইন্ডস, তারপরে হচ্ছে হিউম্যান মনস্টার্স, তারপরে হচ্ছে আন্ডারবেড, বটম অফ দ্য সি, এই বিষয়গুলো। এখানে একজন লেখকের নাম আসছে, সেটা হচ্ছে স্টেফেন কিং। এটা লিখেছে দিস ইনহিউম্যান প্লেস মেক্স হিউম্যান মনস্টার্স, মানে যেখানে মানুষগুলো নাই আর কি। তাহলে এটা ইন হিজ নোবেল, এটা একটা নোবেল অবশ্য, কিন্তু জায়ান্ট স্কুইড নিয়ে কিনা এটা দেখতে হবে। তো জায়ান্ট স্কুইড নিয়ে কোনো আপনার কথা এখানে নাই। ওকে, তারপরে আমরা একটু নিচের দিকে আসি, এটা পড়লাম, এখানে আপনার কোনো রাইটারের নাম পাচ্ছি না খুঁজে। ওকে, তারপরে হচ্ছে আপনার এখানে ক্র্যাকেন নিয়ে কথা বলা হচ্ছে, এখানে পাচ্ছি না, এইখানে দেখতে পাচ্ছি না, এখানেও নাই। ওকে ঠিক আছে, আমরা নিচের দিকে চলে যাই। এখানে আপনার হচ্ছে পাচ্ছি না, নাই, এখানেও নাই। এখানে জায়ান্ট স্কুইড, হ্যাঁ জায়ান্ট স্কুইড নিয়ে এখানে একটা আলোচনা আছে। তো লেটস হ্যাভ এ লুক। মোস্ট লাইকলি দ্য ক্র্যাকেন ইজ বেসড অন এ রিয়েল ক্রিচার, দ্য জায়ান্ট স্কুইড, দ্য হিউজ মলাস্ক টেক প্রাইড। আসলে এখানে আপনার হচ্ছে কোনো নোবেল লেখা হয়েছে এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তারপর কি, তারপর হচ্ছে ইট হ্যাজ 8 ল্যাশিং আর্মস, এখানেও আপনার হচ্ছে কোনো নোবেলের কথা নাই। এইখানে আমরা বলতেছে দ্য জায়ান্ট স্কুইড কন্টিনিউ টু ডোমিনেট স্টোরিজ অফ সি মনস্টার্স উইথ দ্য ফেমাস 1870 নোবেল। তার মানে এই যে নোবেলের একটা কথা পাওয়া গেছে, 20,000 লিগস আন্ডার দ্য সি বাই জুলস বার্ন। জায়ান্ট স্কুইড নিয়ে আলোচনা হয়েছে কোথায়, ফেমাস নোবেল 1870 সালে, সেটা কে লিখেছে, জুলস বার্ন লিখেছে। ওকে, এবং আরেকটু সাপোর্টিং এর জন্য, বার্নস সাবমারিন ফ্যান্টাসি ইজ এ ক্লাসিক স্টোরি অফ পিউনি ম্যান এগেইনস্ট আ জাইগান্টিক স্কুইড। যেমন এখানে আরও সাপোর্টিং ডিটেলস আছে। তাহলে আমরা 8-এর উত্তর ডিসাইড করতে পারি হচ্ছে ডি কে, জুলস বার্ন। তাহলে আমার প্রসেসটা কি দাঁড়ালো, প্রসেসটা হচ্ছে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, আমাকে আগে কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। ফার্স্ট আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন প্রপারলি। কোয়েশ্চেনের মূল আপনার তথ্যটা কাকে খুঁজতে বলেছে, হুকে খুঁজতে বলেছে, তাকে খোঁজার জন্য 2টা সাপোর্টিং ডিটেলস দিয়েছে, সেটা হচ্ছে কি একটা নোবেল লিখেছে সে, এবং সেটা কি রিলেটেড, জায়ান্ট স্কুইড রিলেটেড। আমার খুঁজতে হবে হু, এই হুটাকে এখান থেকে। ওকে, তো এবার আমরা চলে যাব কোয়েশ্চেন 9-এ। হোয়াট অফ দ্য ফিচারিং বডি পার্টস মলাস্ক ডাজন্ট হ্যাভ। তার মানে এইখানে সবগুলো মলাস্কের হচ্ছে ফিচারিং বডি পার্টস, তার ভিতরে কোনটা মলাস্কের নাই সেটা বের করতে বলছে। কোনগুলো আছে সেটা না, কিন্তু কোনটা নাই, তার মানে কোয়েশ্চেনটা নেগেটিভ। এটা আমাকে একটু খুঁজে দেখতে হবে, হোয়াট, কোন বডি ফিচারগুলো নাই। এখন কথা হচ্ছে এগুলো অনেক সময় লেগে যাবে দেখে আমি এগুলো অলরেডি সলভ করে রেখেছি। সো লেটস হ্যাভ এ লুক। আমরা হচ্ছে 9 নম্বরটা কোথায় পাই, দেখুন এই যে এখানে আছে, ইট হ্যাজ 8 ল্যাশিং আর্মস অ্যান্ড 2 স্ল্যাশিং tentacles growing straight out of its head, and it's got serrated suckers that can latch onto the slimiest of prey, and it's got a parrot beak that can rip flesh. তার মানে তার হচ্ছে বডি পার্টসের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, বডি পার্টসের বর্ণনা দেওয়ার পর আমরা যদি আসি দেখি যে 2 টেন্টাকেলসের আলোচনা পেয়েছি, সেরেটেড সাকার্সের আলোচনা পেয়েছি, বিকের আলোচনা পেয়েছি, শুধু পাই নাই স্মুথ সাকার্সের। তাহলে আমার 8-9-এর আনসার হয়ে যাচ্ছে কি, স্মুথ সাকার্স। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 10।
হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্লাইজ টু দ্য বুকিশ ক্র্যাকেন। এখানে এই বুকিশ ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে, কারণ বুকিশ বলতে বইয়ের ভিতরে যে গল্পের আলাদা একটা জগৎ আছে সেটাকে মিন করা হচ্ছে, রিয়ালিটিতে কিন্তু না। সুতরাং এই যে টাইপের ওয়ার্ডগুলো, এগুলোর মিনিং বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। বুকিশ মানেই হচ্ছে বইয়ের ভিতরে যে গল্পের যে আলাদা জগৎ আছে সেইখানে আপনার ক্র্যাকেনকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে, বা ক্র্যাকেনের জন্য কোনটা সবচেয়ে ভালো অ্যাপ্লাই হয়। সে কি নটোরিয়াস, বিখ্যাত, কুখ্যাত, স্ক্যারি, ভয়ানক, উইয়ার্ড, কেমন যেন দেখতে, আর হচ্ছে হার্মলেস, কোনো ক্ষতিকর না। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি আনসার হচ্ছে বি, স্ক্যারি। তাহলে এটা কিভাবে আনসার হলো, লেটস হ্যাভ এ লুক। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে যে দিস টেরিফাইং লেজেন্ড অকুপাইড দ্য মাইন্ড অ্যান্ড পেন অফ দ্য পোয়েট আলফ্রেড লর্ড টেনিসন টু। ইন দিস short 1830 poem, The Kraken, he wrote, below the thunders of the upper deep, far, far beneath, in the abysmal sea, his enshrined, dreamless, uninvaded sleep, the Kraken slept. তো এটার আনসারটা আমরা পাবো কোথায়? এইখানে দেখুন যে the monster needed no embellishment. The monster needed no embellishment. This creature was scary enough and burned incorporate as much fact as possible into the story. তার মানে বইয়ের ভিতরেও সে কি ছিল, যথেষ্ট পরিমাণ ভয়ানক ছিল, এবং সে গল্পের ভিতরে সেটাকে ইনকর্পোরেট করেছে, মানে ঢুকিয়ে দিয়েছে। ওকে, সো নাও কোয়েশ্চেন নাম্বার 11, ওয়্যার ক্যান উই সি আ জায়ান্ট স্কুইড। আমরা একটা জায়ান্ট স্কুইড কোথায় দেখতে পারি? এখন এখানে বলা হচ্ছে অ্যাট দ্য মিউজিয়াম। এখন কোয়েশ্চেন হচ্ছে কিভাবে আমরা দেখি, লেটস হ্যাভ এ লুক। অ্যানাদার জায়ান্ট স্কুইড লাইজ পিসফুলি ইন দ্য ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ইন লন্ডন। তাহলে বুঝতেই পারছেন যে আমরা কোথায় দেখতে পারবো, প্রিজার্ভ করা হয়েছে কোথায়? অ্যাট এ মিউজিয়ামে। ওকে, নাও লাস্ট ওয়ান, দ্য মেইন পারপাস অফ দ্য টেক্সট ইজ টু। এই পুরো প্যাসেজের আপনার মূল উদ্দেশ্যটা কি? এখানে যতটুকু প্যাসেজ আছে সম্পূর্ণ প্যাসেজের মূল উদ্দেশ্যটা কি সেটা বলা হয়েছে। দেখুন এই সম্পূর্ণটা পড়লে মোটামুটি আমরা আইডিয়া করতে পারবো। তারপরও দেখুন এখানে বলা হয়েছে illustrate the difference between kraken and squid। দুইটার বর্ণনা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আসলে এই দুইটার বর্ণনা তো আপনার শুধু দুইটা বর্ণনা না, বর্ণনাটা হচ্ছে বাস্তবতা এবং কল্পনার জগৎ নিয়ে, সুতরাং এটা হবে না। তারপরে নাম্বার সি, shed the light on the mythical creatures of the ocean। এখানে শুধু বলা হয়েছে যে তাদের মিথিক্যাল মানে হচ্ছে গল্পর যে গল্প সেইটা নিয়ে আলোচনা করেছে, কিন্তু বাস্তবতা নিয়ে আলোচনা করেছে, এটাও হবে না। কম্পেয়ার ক্র্যাকেন টু ইটস রিয়েল রিলেটিভ। এখন শুধু ক্র্যাকেন নিয়ে তো আলোচনা হয়নি, আলোচনা হয়েছে স্কুইড নিয়েও, তাহলে এইটাও হবে না। এখন কথা হচ্ছে তাহলে এ কি বলেছে দেখেন, হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট বোথ মিথিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল। গল্প এবং সত্যি দুইটাই, ক্রিচার্স অফ দ্য ডিপ, স্ট্রং অথবা ডিপ সি, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার আনসার হবে। ওকে, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এখন আপনার প্রস্তুতি নেওয়ার পালা। কিভাবে প্রস্তুতি নেবেন? প্রথমত আপনার টার্গেট যদি আপনার 5 to 6.5 এর ভিতরে হয়ে থাকে, যেমন আপনার 5 দরকার, 6 দরকার, 6.5 দরকার, তাহলে আপনার ক্যামব্রিজের বই যথেষ্ট, অন্য কোনো বই, অন্য কোনো ম্যাটেরিয়ালসের প্রয়োজন নেই। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি এই লেসনটা কয়েকবার ভালো করে দেখবেন। যেমন আজকের যে ভিডিওটা আপনি দেখছেন এটাই। কেন? কারণ মাল্টিপল চয়েস সলভ করতে হলে এই লেসনে আমি যা যা বলেছি সবগুলো হচ্ছে আপনার মাথায় থাকতে হবে। এরপরে আপনি চলে যান ক্যামব্রিজের বইতে, যতগুলো রিডিং প্যাসেজ আছে, আপনি যদি একাডেমিকের হন তাহলে একাডেমিক ফলো করেন, আপনি যদি জেনারেল ট্রেনিং হন তাহলে জেনারেল ট্রেনিং ফলো করেন। ওইখানে যতগুলো মাল্টিপল চয়েস আছে সবগুলো সলভ করে ফেলেন। প্রথমবার সলভ করার সময় খেয়াল করবেন যতক্ষণই লাগুক, মানে সময়ের দিকে মনোযোগ না দিয়ে সঠিক উত্তর খুঁজে পাওয়াতে মনোযোগ দিবেন প্রথমবার। তো সঠিক উত্তর খুঁজে পেলেন, মানে সলভ করলেন, সলভ করার পরে এবার আপনি আনসার ম্যাচ করেন। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা হয় নাই সেটা কেন হয় নাই সেটা আবার রিডিং প্যাসেজে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিমাণটা বাড়ান। এইভাবে যদি আপনি ক্যামব্রিজের বইগুলো একবার শেষ করে ফেলতে পারেন তাহলে আপনার আইএলটিএস আপনার ক্ষেত্রে 5.5, 6.5 ক্ষেত্রে আপনার কোনো সমস্যা আশা করি হবে না। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আপনার আইএলটিএস জার্নিকে সহজ করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমি সর্বত্র প্রে করি, সব সময় প্রে করি আপনার আইএলটিএস প্রিপারেশন ভালো হোক। নাও আই বিলিভ অন ইউ।
আমি আপনাকে বিশ্বাস করি, নাও ইউ মাস্ট বিলিভ অন ইউ, যে আপনিও পারবেন, আপনাকে পারতেই হবে, বিকজ নট অনলি ফর ইউ বাট অলসো ফর ইউর ফিউচার সেলফ ইউ ক্যান, ইউ মাস্ট ডু, আপনাকে করতেই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।